সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসে সাতকাহন অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন চ্যানেল এসের এই প্রবাসে সাতকাহন অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি বিশেষত আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে, যারা প্রবাসে তাদের স্ব মহিমায় উদ্ভাসিত এবং স্ব কর্মে ওরা বিভিন্ন জায়গায় সাফল্যমণ্ডিত হয়েছেন। আজকে এই অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মুনাওয়ার মইনুল। দর্শক, এই অনুষ্ঠানে আমরা স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন বিশিষ্ট অতিথিকে, যিনি যুক্তরাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তি শুধু নয়, উনি যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি এবং ওনার কাজে এবং কর্মে উনি বিভিন্নভাবে যে সাফল্যে সাক্ষরতা রেখে আসছেন, আজকে সেই গল্প করব। চলুন তাহলে ওনার সাথে পরিচয় হয়ে নিই। জনাব অলি খান, MBE। আপনি অনেক অনেক পদে আপনি অধিষ্ঠ আছেন এবং আপনি একজন সমাজসেবক, সংস্কারক, বিভিন্ন রকমের ব্যবসায় আপনি নিজেকে অধিষ্ঠিত করেছেন, অভিজ্ঞতা লব্ধ। শুধু তাই নয়, আপনি বিগত কয়েক বছর আগে আপনি এই যে আমাদের গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। চ্যানেলসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদের এই স্টুডিওতে আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন। থ্যাংক ইউ মনির ভাই। প্রথমে আপনার দর্শক ভিউয়ারকে আমি প্রবাসের সাতকাহন অনুষ্ঠানে সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠান দেখার জন্য, আর আমাকে চ্যানেলে এসে আমন্ত্রণ করার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও। ধন্যবাদ। কথা শুরু করার আগে সুপ্রিয় দর্শক, আমরা আমাদের পর্দায় ওনার একটু কাজকর্ম দেখে আসি। ব্রিটিশ বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশনের একজন নিবেদিত প্রাণ অলি খান 1973 সালে মৌলভীবাজার জেলার রাজানগর উপজেলার পাঠানটোলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র 16 বছর বয়সে 1989 সালে পরিবারের সাথে পাড়ি জমান যুক্তরাজ্যে। তরুণ অলি খান মেধাকে কাজে লাগিয়ে পেশায় এগিয়ে যান সামনের দিকে। একে একে বেশ কয়েকটা সফল রেস্টুরেন্টে এবং টেকওয়ে প্রতিষ্ঠা করেন। সুরমা টেকওয়ে রেস্টুরেন্টের মতো অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কারি কিং খেতাব দিয়েছে লাক্সারি হসপিটালিটি ম্যাগাজিন। 2020 সালে ফেব্রুয়ারি মাসে 175 কেজি ওজনের অনিয়ন ভাজি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন ব্রিটিশ বাংলাদেশি সেলিব্রিটি শেফ অলি খান। লন্ডন মুসলিম সেন্টারে গ্রাউন্ড ফ্লোর কিচেনে 25 জন দক্ষ রন্ধনশিল্পীর সহযোগিতায় দীর্ঘ 8 ঘন্টার প্রচেষ্টায় তিনি অনিয়ন ভাজিটি তৈরি করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন। কোভিড-19 করোনার সময় মানবতার প্রতি দায়িত্ববোধ থেকে স্থানীয় NHS কর্মী ও ফ্রন্টলাইনারদের খাবার দেওয়া শুরু করে হাজার হাজার ফুড প্যাক সংগ্রহ করে উদাহরণ সৃষ্টি করেছেন অলি খান। 10 অক্টোবর 2020 ব্রিটেনের রানী এলিজাবেথের দেওয়া সম্মান MP খেতাব ভূষিত হয়ে ইন্ডাস্ট্রিজ মুখ উজ্জ্বল করেন। ব্রিটেনে প্রায় 12,500 বেশি রেস্টুরেন্ট সেক্টরের প্রতিনিধিত্বকারী অভিভাবক সংগঠন বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশন UK সভাপতি অলি খান। তিনি UK BCCI একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং ব্রিটিশ বাংলাদেশি বিজনেস ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া অলি ফাউন্ডেশনের মাধ্যমে নানা সেবামূলক কাজ করে যাচ্ছেন। বাহ, আমরা সত্যি গর্বিত এবং আনন্দিত যে আপনাকে আমরা পেয়েছি আমাদের অনুষ্ঠানে। বিশাল একটা কন্ট্রিবিউশন বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের ওখানে ব্রিটেনে। জি, এইটা কিভাবে সম্ভব হলো? গল্পটা কি? হ্যাঁ, গল্পটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের স্থান কিন্তু ওইখানে প্রথম যে গিয়েছিল সে ভেরি বিগিনিং অফ 19th সেঞ্চুরি, 1900 দশকের প্রথমে ওরা গিয়েছিল বাংলাদেশ থেকে, এবং বিশেষ করে আপনি জানেন সিলেটের লোকেরাই বেশি গিয়েছিল। এবং তাদের যাওয়ার পরে তখন আমরা কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সাথে ছিলাম, এবং যাওয়ার পরে কারি মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে পরিচিত ছিল তখন ওরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে বিজনেস শুরু হয়। এবং সেই শুরু থেকেই আপনার 1960 দশকে এসে প্রায় 300 থেকে 350 রেস্টুরেন্ট ছিল, ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল। এখন তখনই এই বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের জন্ম হয় এবং জন্মলগ্নে তার নাম ছিল আপনার
পাকিস্তান কেটারার্স অ্যাসোসিয়েশন, যেহেতু আমরা পাকিস্তানের সাথে ছিলাম। হ্যাঁ, তারপরে হয়েছে কি আপনার 1917 যখন আমরা দেশ স্বাধীন হয় তখন কিন্তু এটার নাম চেঞ্জ হয়, বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন হয়। কিন্তু 60-এর দশকে যখন আপনার অনেক লোক ওখানে যায়, ওই যে একটা ছিল বয় বাউচার নামে, ওই বছর কিন্তু অনেক লোক লন্ডনে যায় এবং তারা তাদের স্টার্টিং হয় আপনার রেস্টুরেন্ট সেক্টর থেকে, বাউচারের মাধ্যমে যারা বাউচারের মধ্যে গেছিল, এবং তাদের স্টার্ট তখন ওই দেশে মানে কাজের লোকের শর্টেজ ছিল, কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে এবং দেয়ার ওয়াজ এ শর্টেজ অফ স্টাফ, এবং হার মেজেস্টি কুইন তখন অর্ডার দিলেন যে বাইরের দেশ থেকে লোক নেওয়ার জন্য। তখন ওখানে অনেক আমাদের বাংলাদেশি লোকরা গেছে এবং টিল 1970-এর এন্ডের দিকে বা 80 দিকে আসলে, বিগিনিং অফ 80, তখন প্রায় 7 থেকে 8 হাজার রেস্টুরেন্ট ছিল এবং সেটাই ছিল আমাদের বাংলাদেশিদের অধীনে। এবং টিল 1990 পর্যন্ত যখন একটা সার্ভে করা হয়েছিল, সেই সার্ভেতে উঠে আসে 12,000 রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাট ইটস রানস অ্যান্ড ওনস বাই 85% অফ ইট রানস বাই বাংলাদেশিস। 85%। সো এটা হচ্ছে তারা রান করে এবং দে ওন দি হোল বিজনেস। এই যে কুজিন যেটা, এটা বাংলাদেশি কুজিন না ইন্ডিয়ান কুজিন? এটা বাংলাদেশিও না, এটা ইন্ডিয়ান না, এটা হচ্ছে ব্রিটিশ কারি। এটার নাম হচ্ছে আপনার ব্রিটিশ কারি, এবং এই কারি আপনি বাংলাদেশেও পাবেন না, ইন্ডিয়াতেও পাবেন না, পাকিস্তানেও পাবেন না, এটা শুধু পাবেন আপনার। এটা খুব ইন্টারেস্টিং যে আপনারা নিজেরাই একটা কুজিন আবিষ্কার করেছেন যেটা ব্রিটিশ কারি যেটাকে বলে। এইটার হিস্ট্রিটা কি? এটা কিভাবে এটা তৈরি হলো? এটার হিস্ট্রি হচ্ছে আপনার মানে কারি হচ্ছে আপনার, যখন এই কারিটা বিভিন্ন দেশ থেকে গেছে, আমাদের মেনুতে কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট প্রত্যেকটা দেশেরই এক একটা ডিশ আছে, এবং এক একটা ডিশ মনে করেন আপনার যে ডিশগুলো, দেশ বলতে আমাদের এই সাবকন্টিনেন্টের, হ্যাঁ, মনে করেন চিকেন কুরমা, আমরা বাংলাদেশের চিকেন কুরমা খাই আপনার ভেরি টেস্টি, এবং এটা হচ্ছে আপনার মানে ফ্লেভার যুক্ত। ওইখানে চিকেন কুরমা ফ্লেভার আছে কিন্তু ওইটা সুইট, ভেরি সুইট ইন টেস্ট। তো যেটা হচ্ছে আপনার এই কুজিনটা কিন্তু ব্রিটিশদের তাদের যে টেস্ট বাড আছে, ওই টেস্ট বাডের উপর ওইটাকে ক্রিয়েট করা হয়েছে, এবং দিস ইজ হাউ দে ইউজ টু লাইক ইট, এবং এইভাবে করে এটাকে কিন্তু ব্রিটিশ কারি বলা হয়েছে, এবং ব্রিটিশ কারি ইজ দি পার্ট অফ দি ব্রিটিশ কমিউনিটি। সো এটা সোসাইটির কালচারের মধ্যে চলে আসছে এবং ব্রিটিশ কারিটা তাদের হেরিটেজের মধ্যে চলে আসছে ব্রিটিশ কারি। এবং আপনি শুনে আরো খুশি হবেন যে ওখানের ন্যাশনাল ডিশ হচ্ছে আপনার চিকেন টিক্কা মশলা, নো লঙ্গার ফিশ এন্ড চিপস। আগে ছিল ফিশ এন্ড চিপস, এখন এটা হচ্ছে আপনার চিকেন টিক্কা মশলা। 1991 থেকে চিকেন টিক্কা মশলা হচ্ছে আপনার ন্যাশনাল ডিশ টিল নাও। Yes. Excellent. আচ্ছা, এই যে ধরেন ব্রিটেনের তো একটা খাবার ছিল, মানে at least যুক্তরাজ্যের একটা ন্যাশনাল খাবার ছিল, জি, সেই খাবারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে তাদের মূল মেনুতে চলে আসলো আপনার ব্রিটিশ কারি। জি, এই কারিটা মেনুতে উঠে যখন আসলো, এইখানে বাংলাদেশিদের কতটুকু অবদান? বাংলাদেশিদের অবদান বিরাট। আপনি দেখেন, চিন্তা করে দেখেন, এখানে প্রায় 12,000-এর উপর রেস্টুরেন্ট আছে। এখন যদি সার্ভে করা হয় দেখা যাবে আপনার, কারণ রেস্টুরেন্ট থেকে অনেক মানুষ কিন্তু ডাইভার্সিফাই হচ্ছে, ডিফারেন্ট কুজিনে গেছে। ইভেন দেখেন আপনি ওখানে থাই রেস্টুরেন্ট বাংলাদেশিরা চালাচ্ছে, অনেক থাই রেস্টুরেন্টের মালিক কিন্তু বাংলাদেশিরা আছে। এখানে অনেক ফাস্ট ফুডের মালিক বাংলাদেশিরা আছে, অনেক গ্রিল ফুডের মালিক বাংলাদেশিরা আছে। হ্যাঁ, তো শুধু যে কারি হাউস তাই না, তো এগুলো সব কিছু মিলে যদি আপনি চিন্তা করেন তাহলে এখানে প্রায় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কতগুলো মানুষ ইনভলভ এখানে? বলতেছি আপনাকে, তো এখানে মনে করেন আপনার টোটাল মিলে 17 থেকে 18,000 রেস্টুরেন্ট আছে। এবং সেই রেস্টুরেন্ট সেক্টর, আমাদের যে 12,000 যে রেস্টুরেন্ট সেক্টর, এখান থেকে কিন্তু ব্রিটিশ ইকোনমিতে প্রতি বছর 4.2 বিলিয়ন পাউন্ড স্টার্লিং প্রতি বছর আমরা ট্যাক্স দিয়ে থাকি। আমাদের ইনল্যান্ড রেভিনিউতে আমরা ট্যাক্স দেই, মানে তাদের যে গভর্নমেন্টের যে ট্রেজারি আছে সেখানে দেই, পিওআই আমরা পে করি। তো সব কিছু মিলেই আপনার প্রায় 4.2 বিলিয়ন এভরি ইয়ার। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে এখানে প্রায় ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি আপনার 150,000 লোক কাজ করে, যেটা হচ্ছে ইংল্যান্ডের মধ্যে আপনার 4th লার্জেস্ট ইন্ডাস্ট্রি। এটা বিশাল বিশাল। এবং শুধু এটা নয়, আপনি যদি এটা বলেন যে আমাদের ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন, আমাদের বাঙালিতে অনেক কন্ট্রিবিউশন আছে। আপনাকে একটা জিনিস কারেক্ট বলতে চাচ্ছি যে বাংলাদেশের স্বাধীনতার সময় কিন্তু এই ইন্ডাস্ট্রি বিরাট একটা ভূমিকা রাখছিল। সেই ভূমিকা রাখছিল আপনার, যখন আমাদের বাপ চাচারা কাজ করতেন ওখানে বা রেস্টুরেন্টের মালিক ছিলেন, তাদের প্রতি সপ্তাহের যে বেতন আসতো বা প্রতি সপ্তাহে যে প্রফিটটা আসতো পুরোপুরি ওটাই কিন্তু ওরা দিয়ে দিতেন বাংলাদেশের, ডোনেট করতেন এই যুদ্ধের সময়। এই টোটাল ফান্ডটা কিন্তু ইংল্যান্ড থেকে আসতো এবং বাংলাদেশিদের কাছ থেকে আসতো। তার মানে ওনারা দেশের জন্য সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই বিশাল একটা কন্ট্রিবিউশন আছে। এই যে বড় একটা ইন্ডাস্ট্রি হলো এবং ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি ইন ইউনাইটেড কিংডম, মানে কারি ইন্ডাস্ট্রিগুলো, ওয়ান অফ দ্য কি বড় ইন্ডাস্ট্রি এটা। এই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশি বংশোদ্ভূতের লোকজন কাজ করে, তাদের শুধু ওখানেই শুধু তাদের এই যে এই অর্থনৈতিক যে লেনদেন বা তাদের সমাজ বা পরিবেশ নিয়ে বা
ফ্যামিলি নিয়ে থাকছেন তা কিন্তু নয়, বাংলাদেশেও তাদের একটা বড় রকমের কন্ট্রিবিউশন আছে। আপনি যদি এই দিকটা একটু বলতেন। হ্যাঁ, এখানে আপনি যদি চিন্তা করে দেখেন ওই ইন্ডাস্ট্রি থেকে উঠে আসছেন। আপনারা জাস্ট একটা এক্সাম্পল বলি, আপনারা জানেন যে আনোয়ার চৌধুরী আমাদের ব্রিটিশ হাই কমিশনার ছিলেন, উনি কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করছেন, এই কারি হাউসে কাজ করছেন, করে এসে এখানে মানে অ্যাম্বাসেডার হিসেবে ছিলেন, ব্রিটিশ অ্যাম্বাসেডার হিসেবে ছিলেন, ফার্স্ট অ্যাম্বাসেডার, যেটা আপনার এশিয়ান সাবকন্টিনেন্টে কেউ হয় নাই নিজের দেশে। তারপরে হচ্ছে আপনারা দেখেন যে আমাদের যে বিগত যে প্রাইম মিনিস্টার ছিলেন লন্ডনের, ঋষি সুনাক, উনিও কিন্তু ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে কাজ করতেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশি মালিকানাধীন একটা রেস্টুরেন্ট উনি পার্ট টাইম কাজ করতেন, কেন্টের দিকে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, না ওইটা সাউথহ্যাম্পটন। হ্যাঁ, তো যেটা হচ্ছে মানে কুটিজ রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্ট নাম হচ্ছে কুটিজ রেস্টুরেন্ট। এবং যেটা হচ্ছে আপনি দেখেন আমাদের যে কন্ট্রিবিউশন, আপনি যে এটা কন্ট্রিবিউশন বলে দিচ্ছেন, আপনি দেখেন আমাদের এখানে এই সেক্টর থেকে আমাদের ইকবাল আহমদ অবি, যিনি হচ্ছে ইউকেবিসিসিআই আপনার চেয়ারম্যান, ওনার দেখেন কতটুকু অবদান আছে। উনি এখান থেকে বিজনেস, এখানে বাংলাদেশে বিজনেস করতেছেন, এবং ওনার যে আপনার স্পেশালি ফ্রোজেন ফুড, যে চিংড়ি বা কিংপুরন যেগুলো এখানে উৎপাদন হয়, বিশাল বিনিয়োগ বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশের বিশাল বিনিয়োগ। তারপর হচ্ছে আপনার ইউরো ফুড আরেকটা আছে, সেলিম হ্যাঁ, উনার তো ওনাদের একটা বিরাট একটা, ওরা কিন্তু লন্ডন থেকে এসে এখানে ইনভেস্টমেন্ট, শুধু তারা না, এখানে হাজার হাজার লোক আছে যারা বাংলাদেশে এসে ইনভেস্ট করতেছে লন্ডন থেকে এসে। বাট আমাদের যে প্রজন্ম, আমাদের যে জেনারেশনে যারা, অনেকে আবার হয় কি বাংলাদেশে এসে ইনভেস্টমেন্ট করতে একটু ভয় পায়, কারণ বাংলাদেশের যে পলিসি, যে সব কিছু যেভাবে সাজানো হয়েছে ওগুলোর সাথে আমাদের ইংল্যান্ডের সাথে একটু ম্যাচ করে না। এবং আমরা এখানে এসে সরকার আসার পরে তো অনেকগুলো বিষয় ধরেন আপনার সহজ করা হয়েছে, বিনিয়োগ করার ক্ষেত্রে যারা আমাদের যারা প্রবাসী বিনিয়োগকারী আছেন তাদের জন্য অনেকগুলো জায়গা সহজ করে তুলেছেন। অবশ্যই ডেফিনেটলি করা হয়েছে। এইটা কোথায় আর সমস্যা আছে আপনার কাছে? সমস্যা তো আমরা দেখেন আপনার এখানে হয় কি, মানে ব্যুরোক্রেটিক যে সমস্যাগুলো, সেগুলো হচ্ছে আপনার মানে অনেক টেকনিক্যাল ইস্যু। আমরা ওইখানে যেভাবে আমরা স্ট্রেট ফরওয়ার্ড করি, এখানে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড না। আপনার ফাইল যদি অনেক নিচে থাকে, এটাকে উপরে তোলা যায় না। আমরা ওইখানে প্রাইম মিনিস্টারের সাথে আমরা যখন অনেকবার মিট করেছি, এবং ওনাকে আমরা অনেক দাবি দাবা দিয়েছিলাম, এবং বলেছিলাম যে দেখেন আমাদের হয় কি, আমাদের অনেক সমস্যা হয় আপনার ওই এয়ারপোর্টে আসার পরে। এটা কিন্তু অনেক সমাধান হয়েছে, অনেক মানে আমি দেখেছি যে অনেক ভালো হয়েছে, দিস এ ভেরি গুড সার্ভিস। বাট রিসেন্টলি দেখেন আপনার বিমান নিয়ে কয়েকটা রিসেন্টলি ঘটনা ঘটলো। যেমন ওখানে আমাদেরই বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার, এবং উনি রিজনাল একজন ছিলেন, ওই আমাদের এক্সিকিউটিভ কমিটি লিডার ছিলেন। উনি বাংলাদেশ থেকে লন্ডনে যাওয়ার পথে আপনার বাংলাদেশের ফ্লাইট ছাড়ার পরে 2 ঘন্টা পরে উনার হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক হয়ে উনি তখন মুম্বাইয়ের উপর প্লেনটা ছিল, প্লেন তখন কোনো ইনিশিয়েটিভ নেয় নাই যে ওখানে ইমার্জেন্সি ল্যান্ডিং করবে বা বাংলাদেশে ফিরে আসবে। তার কিন্তু হার্ট অ্যাটাক হয়েছে, এবং সে মারাও গেছে। মারা যাওয়ার পরে আপনার তারা করছে কি, 3টা সিটকে একত্র করে ওখানে লাশটাকে শোয়া রাখছে, টিল তাকে একদম লন্ডনে নিয়ে গেছে। দ্যাট ইজ ভেরি রং। কারণ এখানে তারপরে আপনার এই প্লেনের মধ্যে কোনো মানে ফার্স্ট এডার ছিল একজন প্যাসেঞ্জার, তার সাথে বেশি আর কেউ ছিল না। কোনো একজন মানে মনে করেন যে একজন এক্সপিরিয়েন্স একজন ডক্টর বা একটু কি ওরকম কোনো সাহায্য উনি পান নাই। সো দিস ইজ ওয়ান অফ দি ওয়ার্স্ট থিং দ্যাট রিসেন্টলি হ্যাপেন্স। তার মানে হচ্ছে বিমানের এই যাত্রীর সুরক্ষা বা ব্যবস্থাপনায় কিছুটা অনিয়ম তো আছে, এটা আপনারা বলতে চাচ্ছেন। তারপরে আপনারা দেখেন আমরা যখন ওই যে এখন আমাদের ফ্লাইটগুলো কিন্তু ডাইরেক্ট সিলেটে আসে, হুইচ উই আর রিয়েলি গ্রেটফুল টু প্রাইম মিনিস্টার, বিকজ ওনার অবদানে এটা হয়েছে। আমাদের দাবি ছিল এটা, কিন্তু যেটা হয়েছে আপনার প্রবলেম দেখেন, অনেক সময় আমরা দেখা যায় আপনার যে বাংলাদেশে আসতে সময় এখন ফেয়ার, অন্যান্য প্লেনে যে ফেয়ার তার চেয়ে ডাবল ট্রিপল ফেয়ার অনেক বাড়ানো হয়েছে। এখন আবার রিডিউস করা হয়েছে, আমরা সেজন্য ফাইট করেছি, কিন্তু একটু রিডিউস করা হয়েছে। বা পিক টাইমে এত বাড়াটা এত বেশি হয়, এবং অনেক সময় দেখা যায় আপনার যে ফ্লাইট আপনার খালি আসতেছে, কিন্তু ওরা বলতে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের প্রবাসীদের জন্য বিশেষভাবে কিছু বিষয়ে নজর দেওয়া উচিত। যে গত 1.5 দশকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার নিজের উদ্যোগে এবং অনেকগুলো জায়গায় প্রবাসীদের জন্য সহজ করা হয়েছে, অনেকগুলো বিনিয়োগকারীদেরকেও সহজ করা হয়েছে। এরপর আরো অনেক প্রচুর কাজও আছে, আরো কাজ আছে। আমি প্রাইম মিনিস্টারকে অনেক ধন্যবাদ জানাই, কারণ উনি যে কাজগুলো আমাদের জন্য করছেন। আমাদের দেখুন এখন ডিজিটাল পাসপোর্ট আমরা লন্ডন বসে করতে পারতেছি, এখানে আসতে হচ্ছে না। আমাদের জাস্ট রিসেন্টলি ইন্ট্রোডিউস করা হলো আপনার আমাদের যে এখানে যে ন্যাশনাল আইডি, যেটা আইডি কার্ড, এই আইডি কার্ড কিন্তু আমরা এখন আর বাংলাদেশে আসতে হচ্ছে না। আমরা ওখান থেকে আমাদের বাংলাদেশ হাই কমিশন থেকে আমরা ওখানে অ্যাপ্লাই করে ওটাকে ওখানে নিয়ে যেতে পারবো। তো দিস আর ভেরি মানে খুব ভালো জিনিস, যেটা আমাদের ডিজিটাল বাংলাদেশেরই একটা মানে আপগ্রেডেড এটা মানে এটা একটা উদাহরণ দেওয়া যায়। তারপরে যারা হচ্ছে আপনার এখানে শুধু এটা আরো বিভিন্ন সমস্যা আছে। আপনারা যে বলতেছেন যে বিজনেস, আমাদের যে ইয়াং জেনারেশন তারা কিন্তু আসলে এতটা বিজনেস মাইন্ডেড না।
কারণ আমরা যে জেনারেশন আছি আমরা হচ্ছে সেকেন্ড জেনারেশন, আমাদের চিন্তাধারা হচ্ছে বাংলাদেশকে নিয়ে আমরা যদিও আমরা লন্ডনে থাকি আমাদের মন কিন্তু বাংলাদেশে থাকে, এবং বছরে আমি 2-3বার বাংলাদেশে আসি, কিন্তু আমাদের পরবর্তী যে জেনারেশন তারা কিন্তু ভেরি রিয়ার, তারা বাংলাদেশে ইভেন হলিডেতে আসতে চায় না। তাদেরকে আমরা করেছি, আমাদের যে সংগঠন আছে UKBCCI, সেটা থেকে আমরা তাদেরকে এনকারেজ করার জন্য আমরা বলছি ওয়ান্ট টু বিল্ড এ ব্রিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড কিংডম উইথ আওয়ার ইয়াংস্টার, আওয়ার ইয়াং জেনারেশন, যারা আমাদের ওইখানে ট্যালেন্টেড আছে তাদেরকে আমরা এখানে বাংলাদেশে প্রমোট করবো, এবং গভর্নমেন্টের কাছে আমরা রিকোয়েস্ট করবো টেক হিম এজ এ ওয়ান অফ ইউর, মানে যে সেক্টরে সে আর কি এক্সপিরিয়েন্স সেই সেক্টরে তাকে দেওয়ার জন্য। আপনি গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডধারী একজন মানুষ, যেটা ধরেন আমাদের বাংলাদেশিদের মধ্যে কারা পেয়েছে ঠিক আমার জানা নেই এখন পর্যন্ত, ওই ইংল্যান্ডে, কিন্তু আপনি স্পেশালি কারি ইন্ডাস্ট্রির একটা আইটেম নিয়ে আপনি গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, সেই সম্পর্কে একটু যদি বলেন আমাদের দর্শকদেরকে। হ্যাঁ, ধন্যবাদ। আমি হচ্ছে কি আপনার প্রথম হচ্ছে যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, সেটা করার উদ্দেশ্য হলো আমি 2010-এ যখন একটা রেস্টুরেন্ট ওপেন করি তখন আমি একটা অনিয়ন ভাজি করেছিলাম প্রায় 20 থেকে 25 কেজি ওজনের। আচ্ছা, অনিয়ন ভাজি? অনিয়ন ভাজি, হ্যাঁ। অনিয়ন ভাজি আসলে এখানে সবাই আসলে বুঝে না, কারণ এটা তো হচ্ছে আমরা করেছি অনিয়ন ভাজি ব্রিটিশদের টেস্ট বার্ডের উপরে ওখানে করা হয়েছে, অনিয়ন ভাজি নাম দেওয়া হয়েছে। আসলে এটা হচ্ছে একটা পাকুড়া, যেটা হচ্ছে আপনার পেঁয়াজও আমরা সাধারণত রোজা মাসে আমরা খাই, হ্যাঁ, এবং আমাদের পেঁয়াজের মতোই আর কি, পেঁয়াজই, হ্যাঁ, সেম থিং। পেঁয়াজ দিয়ে এখানে অনেক পেঁয়াজ এবং বেসন ফ্লাওয়ার ইউজ করা হয়, আর এখানে আমাদের যেটা করা হয় আপনার পেঁয়াজও, সেটাতে আপনার বেশি ডালের মানে গুঁড়োটা নিজে করে দেওয়া হয়, হ্যাঁ, সেজন্য এটা ডিফারেন্স এবং মোর ক্রাঞ্চি থাকে, আর আমাদের এটা একটু সফট থাকে। তো যারা হচ্ছে আপনার, আমি যখন রেস্টুরেন্ট খুলি তখন আপনার এটা করছিলাম, এবং ওরা বলতেছে দিস ইজ মাস্ট বি দি ওয়ার্ল্ড বিগেস্ট অনিয়ন ভাজি। তখন আমার মাথায় চলে আসলো যে ওয়ার্ল্ড বিগেস্ট অনিয়ন ভাজি। আমি গুগলে গেলাম, গিয়ে সার্চ করলাম, গিয়ে দেখি আপনার ওয়ার্ল্ডের লার্জেস্ট অনিয়ন ভাজি ওজন হচ্ছে 102 কেজি ওজন, এবং সেটা ওই লন্ডন ইংল্যান্ডে করেছে, ব্রাডফোর্ডের একটা ইউনিভার্সিটি, ইন্ডিয়ান একজন শেফ এবং আরও তার স্টুডেন্টকে নিয়ে এটা করেছিল ব্রাডফোর্ড, এবং এটা কোনো শেপ ছিল না বা কোনো ছিল না আর কি, মানে একদম মানে অনিয়ন ভাজির মধ্যে দেখতে লাগতো না আর কি। তো আমি বললাম এটা অনিয়ন ভাজি করছে, এটা কীভাবে করলো? তো এটা নিয়ে আমি অনেক রিসার্চ করলাম, অনেক করা হয় না, স্টুডেন্টরা করছে। তো যাই হোক, তো আমি এটা নিয়ে চিন্তাধারা করলাম যে এটা কিভাবে করা যায়, হ্যাঁ, এবং সেটা করতে হলে আমাকে প্রথমে একটা ফ্রায়ারের প্রয়োজন, বিরাট একটা ফ্রায়ারের প্রয়োজন। ফ্রায়ারটা কোথায় পাবো? তবে আমি অনেক স্টিল ফেব্রিকেটার যে আছে তাদের কাছে আমি গেলাম, গিয়ে তাদের কাছে আমি অনেক বসলাম এবং চাইলাম যে এই ধরনের একটা জিনিস করার জন্য। কেউ আমাকে উৎসাহ দিল না। টার্গেট ছিল কত কেজি? কি মানে আপনার টার্গেট ছিল কত কেজি ওজনের? আমি এটা বলতেছি। তো এটা হচ্ছে কি আপনার, আমার টার্গেট ছিল মানে 102 কেজিকে আমি বিট করবো, ঠিক আছে। তো আমার চিন্তাধারা হলো আমি যে বড় কিছু করে যদি করতে পারি তাহলে হবে কি, একদম বেশি বড় করে করলে আবার এটাকে রেকর্ড ব্রেক করতে হলে টাইম লাগবে, আরেকজনকে অনেক ফর্মুলা করে আসতে হবে। তো আমি করলাম কি আপনার এটাকে ফ্রাইয়ের জন্য আপনার ওই গেলাম। তো ফ্রাইয়ারটা বানানো ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। তারপরে আমি প্রায় অনেক বছর মানে এটা স্টাডি করলাম, করে নিজে ড্র করলাম ফ্রাইয়ার। ড্র করে আপনার একটা স্টিল ফেব্রিকের কাছে গেলাম, যাওয়ার পরে তারা আমাকে ডিজাইন করে দিল এবং বললো যে, এবং আমি ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী করেছি, এটা না করলে আবার ওরা সার্টিফিকেট না হলে আবার দিবে না। তো আমি একজন কাছে গিয়ে বললাম যে আমার এই ফ্রাইয়ারটা করে দিতে হবে, এটা বানাইয়া দিতে হবে। ওরা আমার কাছে টাইম নিল 2 থেকে 3 মাস, আর বললো যে উই ক্যান মেক ইট ফর ইউ বাট উই ক্যান টেক এনি রেসপন্সিবিলিটি। তুমি তোমার এটা করতেছো, তোমার রেসপন্সিবিলিটি, তুমি এটা করবে। সার্টিফাই করবে না? না, সার্টিফাই করবে। সার্টিফাই ওটা ঠিক আছে, ওটা তো করে আরেক বডি করবে। সার্টিফাই তারা করবে, কিন্তু ওই যে মানে কোনো কিছু যদি ডিফারেন্স হয় বা যেন ওয়েট, আমি নিজে ক্যালকুলেশন করেই করছি আর কি, নিজের অভিজ্ঞতা থেকে কিছু আরও স্টাডি করছি, মানে অনলাইন থেকে স্টাডি করে নিজে এগুলো করছি। করার পরে ফার্স্ট থিং আমার ফ্রাইটা রেডি হলো। যখন ফ্রাইটা রেডি হলো তারপরে আপনার নিচে দিকে গ্যাসের যে স্টোভ কুকারগুলো ছিল ওগুলো 4 বিগ বার্নার, ওগুলো নিচে লাগানো হলো। তারপরে টেস্টিং করলাম, ট্রায়াল করলাম, করে দেখলাম সব কিছু ঠিক আছে। তারপরে আমি যখন প্রথম অ্যাটেম্প্ট নেই সেটা ছিল 2017-এ। ওকে, এবং 2017-এ আমি কিন্তু 4-5টা কাউন্সিলে, এটা কিন্তু আবার কাউন্সিলে অ্যাপ্রুভাল নিতে হয়েছে। হিউজ মানে এই অনেক করতে হলে আপনার মানে অনেক টাইম লাগে, তারপরে আপনার অনেক মানিরও ব্যাপার আছে। প্লাস হচ্ছে কি আপনার, আমি কাউন্সিলে গেছি, কাউন্সিলে আমাকে রিজেক্ট করছে, 4-5টা কাউন্সিলে আমাকে রিজেক্ট, পারমিশন দিচ্ছে না, বলতেছে যে হেলথ অ্যান্ড সেফটি রিস্ক। কারণ এখানে হচ্ছে আপনার ওই যে 500 লিটার অফ অয়েল কন্টেইন করে ইয়ের মধ্যে, ওই ফ্রাইয়ারের মধ্যে 500 লিটার অয়েল লাগবে ওইখানে লাগবে। এবং এই অয়েল যখন ওভার 200 ডিগ্রি হিট আসবে তখন এটা মানে পাবলিক সেফটির জন্য এটা বিগ ইস্যু হয়ে আসে। ওরা অ্যালাউ করলো না। তখন আমাকে লুটন ওরা অ্যালাউ করলো, এবং লুটন অ্যালাউ করলো এই বেসিসে যে একটা ফায়ার ব্ল্যাঙ্কেট আনতে হবে আমাকে, যেটা আগের আমরা মনে করেন যে 70 দশকে আপনার যখন গাড়িতে ফায়ার লাগতো তখন এই ব্ল্যাঙ্কেটটা সবাই নিয়ে উপরে ফেলতো, বিরাট বড়। এই ব্ল্যাঙ্কেটের ওজন প্রায় 2 টন।
এরকম বিরাট ওজন, মানে ওজন ব্ল্যাঙ্কেট আর কি। তো মানে ব্ল্যাঙ্কেটে আমি পাচ্ছিলাম না, লন্ডনে কোথাও, মানে ইংল্যান্ডের কোথাও না, ইউনাইটেড কিংডম। তারপরে আমরা ইউরোপে আমরা এটাকে নিয়ে করলাম, ওই মানে অনেক জায়গায় লেখালেখি করলাম। করার পরে আপনার ফ্রান্স থেকে একটা ইমেল আমাদের রেসপন্ড আসলে, ওদের কাছে 4টা আছে তাদের দেশে, এবং যেহেতু আমি এটা করেছিলাম না চ্যারিটির জন্য, গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটালের জন্য করেছিলাম, তো তারা বললো ঠিক আছে, ইউ আর ডুইং ইট ফর দ্য চ্যারিটি, উইল ল্যান্ড ইউ দি ব্ল্যাঙ্কেট ফ্রি অফ চার্জ, ইভেন পোস্টেজ উইল পে ফর দ্য পোস্টেজ এজ ওয়েল। তারা কিছুই নিল না, চ্যারিটির জন্য করে ওরা দিয়ে দিল আমাদের এই ব্ল্যাঙ্কেটটা। তারপরে ওদের লোকাল যে কাউন্সিল ছিল, ওদের রিকোয়ারমেন্ট ছিল যে 2টা ফায়ার ব্রিগেড থাকতে হবে, 2টা অ্যাম্বুলেন্স সাথে থাকতে হবে, তারপরে অনেক মানে বিশাল অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, তো যাই হোক, ওগুলো আমরা সব কিছু রেডি করে করলাম আপনার। এবং আমি ফার্স্ট যখন পয়লাটা বিগিনিং যখন করি 2017, আমার এটার ওজন হয়েছিল 399 কেজি, মানে 400 কেজি ওজনের অনিয়ন বাজি ছিল। এটা করছি আপনার, সবাই আসছে, এবং আসার পরে আপনার এই ইউনিভার্সিটি হয়েছে। হওয়ার পর যখন এটাকে দাঁত টাইপ ছিল, রিকোয়ারমেন্ট ছিল 75% হ্যাজ টু বি ফিনিশ। আমি এটা একটা মেলাতে করেছিলাম, মেলাতে প্রায় 40,000 লোক ছিল। তো ওইখানে আমি কোর্সে করার পরে যখন আপনার অলমোস্ট হাফ আপনার খাওয়া হয়েছে, সবাইকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, মিডলে যাওয়ার পরে দেখা যায় এটা কুক হয় নাই। মিডলে যখন কুক হয় নাই, এটাতে এক কন্টেন্ট করে, এবং তারা এই রেকর্ডটা দিল না, যেতে আমার পুরা 75% খাইতে পারবে না লোকেরা। মানে এই দিন আমার মানে বিরাট একটা কষ্ট হয়েছে যে রেকর্ডটা হয় নাই। সব কিছু এভরিথিং ওয়াজ ফাইন, খুব হার্ডলের উপরে এগুলো করছে, কিন্তু রেকর্ডটা হয় নাই। তো এখানে অনেক লস হয়েছে, অনেক কিছু গেছে। তারপরে কিন্তু আমি আবার লক ছাড়ি নাই, আমি বলছি না, এটা আমি করেই ছাড়বো। আবার 2020-তে আবার স্টেপ নিলাম, এবং এটা ইনডোর করলাম। লন্ডনে একটা সেন্টার আছে, যে সেন্টার লন্ডন মুসলিম সেন্টার, এটার একটা হল আছে, এই হলের মধ্যে আপনার এটা আবার করলাম, সেকেন্ড টাইম করলাম। তখন আমার মা বলেছিলেন, আগেরটা আউটডোরে ছিল, এটা ইনডোরে। হ্যাঁ, আর ইনডোরে করলে একটু রেস্ট্রিকশন কম থাকে। তখন আর কোনো কিছু পাইছিলাম না, তো তাদের ইনডোরের সাথে একদম সেট হয় আমার ফ্রায়ারটা আর কি। তখন আমার যখন এই ইউনিভার্সিটি আমি রেডি করতে যাই, তখন হঠাৎ করে আমার মায়ের কথা মনে হয়ে গেলো। উনি বলছিলেন আমাকে যে, বাবা তুমি আগেটা বেশি বড় করে ফেলছো, তোমার তো 102 কেজি বিট করবা, তুমি একটু ছোটো করে ফেলাইও, বেশি বড় না। তখন আমি দেখলাম যে আমার শেপটা চলে আসছে, প্রায় 200 কেজি ওজনের মতো আমার শেপ চলে আসছে। তখন আমি অনেক মানে ডো আমার রেডি ছিল, আমি ওগুলো আর ইউজ করি নাই। আমি বললাম 200 কেজি আমি এটাই করি, কারণ আর বেশি করতে গেলে যদি আবার ভিতর হয় না, এটা একটা ফ্যাক্টর থাকে। তারপরে করলাম কি আপনার ওই 200 কেজি ওজন দিয়ে আপনার স্টার্ট করলাম, এবং এটা যখন মানে তেলে তো বাজা হয়েছে, বাজার পরে গিয়ে কমে 175 কেজি উপরে হলো আর কি। তো তখন এটা তোলা হলো, এবং তোলার পরে আপনার দিস টাইম এটার রুল ছিল 100% ফিনিশ হতে হবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে হলে। তো এখানে এটা প্রায় 400 লোককে খাওয়ানো হয়েছে, আর প্রায় 100 পিপুলকে, আরও যে আপনার হোমলেস পিপুল আছে না, ওদেরকে ডিস্ট্রিবিউট করা হয়েছিল। প্রায় অলমোস্ট 500 পিপুল এটা খাইছিল। হ্যাঁ, এবং এটা হয়েছিল, এবং এটা কিন্তু আবার বিবিসিও দারুণ করেছিল। বিবিসি প্রায় 10 মিনিটের একটা প্রোগ্রাম করেছিল এটার পরে। আচ্ছা, ব্যক্তিগতভাবে আপনি তো আপনার অনেক পরিচয়, অনেক অভিজ্ঞতা, এবং আপনি একজন সেলিব্রিটি শেফ অবশ্য। আপনি কথায় কথায় বলছিলেন যে বাংলাদেশে আপনার এই যে সোনারগাঁও এবং হচ্ছে আপনার ওয়েস্টিনের মতো বড় বড় আপনার রেস্টুরেন্ট বলতেছি আপনার পর্যন্ত এই হোটেলগুলোতে আমাদের বাংলাদেশি শেফরা চলে আসছেন এখন। আগে এগুলো বাইরে থেকে আসতো। তো ব্রিটিশ বাংলাদেশি হিসাবে ওখানে তো কেটারার্স অ্যাসোসিয়েশনের আপনি সভাপতি হিসাবে আপনি কি মনে করেন যে আমাদের এই বাংলাদেশি শেফরা এইখানে আমাদের এই ইন্ডাস্ট্রিটাতে আপনার 2 বছর পরে বা 5 বছর পরে লিড করবে? আপনার কি ধারণা? না, অবশ্যই করবে। আপনাকে একটা এক্সাম্পল দেই, আজকের থেকে প্রায় আমি কিন্তু আবার এখানে NHTTI এর সাথে জড়িত আছি। তাদের এখানে আসলেই আমি একবার গিয়ে তাদেরকে ইন্সপিরেশনাল একটা টক দেই, তাদেরকে আমার স্টোরি বলি, বা অন্য বিভিন্ন ব্যাচে তো বিভিন্ন স্টুডেন্টরা থাকে। এবং আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে এখানে কিন্তু আপনার মানে ইভেন কি 4-5 ইয়ার্স এগো, মানে 5 স্টার যতটা হোটেল আছে বাংলাদেশে, কোনো হোটেলে আপনার কোনো এক্সিকিউটিভ শেফ বাঙালি ছিল না। আর যারা ছিল আপনার দেশের বাইরের, আর যারা ছিল আপনার মানে বাঙালি বলতে আমি আঠেরো বলছি, মানে হয়তো অন্য ধর্মের আছে, অন্য ধর্মের ছিল বাংলাদেশে, তারা হয়তো আসছে এখানে সেটেল হয়েছে, কিন্তু বাংলাদেশি মুসলিম এক্সিকিউটিভ শেফ খুব কম ছিল। এবং যেখানে এখানে মনে করেন এখন 4-5 জন এক্সিকিউটিভ শেফ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার হোটেল সোনারগাঁও শেফ জহির খান, উনি হচ্ছে কিন্তু এখানে বাংলাদেশি শেফ, যিনি হচ্ছে আপনার এক্সিকিউটিভ শেফ। আগে কিন্তু আমি শেরাটন যখন আসতাম 2002-তে দেখেছি আপনার ওখানে শেফ ছিল আপনার ওই ইয়ার থেকে আসতো, অস্ট্রেলিয়া থেকে, বিভিন্ন দেশের। ইভেন কি এবার সোনারগাঁও দেখলাম আমার জেনারেল ম্যানেজার হচ্ছে আপনার ইংল্যান্ডের, ঠিক আছে। তো আসলে হচ্ছে কি এখানে কিন্তু
অন্যান্য মানে যে সেক্টর আছে না, কিচেনের মধ্যে সেক্টর আছে, মনে করেন আপনার যে সোস শেফ, তারপরে মনে করেন আপনার ট্রেনি, এগুলো মিলে সবাই এখন কিন্তু অনেক বাঙালিরা এনকারেজ হচ্ছে। কারণ 10 বছর আগে আমি এইরকম সেখানে আপনাদের সংগঠন কিভাবে বাংলাদেশিদেরকে সম্পৃক্ত করে এই ইন্ডাস্ট্রিতে আপনার তাদেরকে কাজ করতে পারো। কারণ আমাদের হচ্ছে কি আপনার আমাদের যে ইন্ডাস্ট্রি, আমার যে খারি ইন্ডাস্ট্রি আর এখানে 5 স্টার মধ্যে অনেক রাত দিন তফাৎ আছে। কারণ এখানে হচ্ছে কি 5 স্টার বা এক্সিকিউটিভ শেফ তাদের কাজ হচ্ছে আপনার তাদের আন্ডারে অনেক লোক কাজ করে। আর ওখানে হচ্ছে আমাদের এটা শুধু রেস্টুরেন্ট, হ্যাঁ রেস্টুরেন্ট সেক্টর মনে করেন যে একটা রেস্টুরেন্টে 12 থেকে 15 জন লোক শুধু কাজ করে, এবং এক্সিকিউটিভ শেফের কাজ কিন্তু ওখানে অনেক বেশি থাকে তুলনামূলক। এখানে যে শেফদের কিন্তু অনেক লম্বা আওয়ার দিতে হচ্ছে, ওখানে কিন্তু শর্ট আওয়ার বা অনেক কাজ করতে হচ্ছে। তাদের টেকনিকটা হচ্ছে আপনার ফানের মধ্যে, ফান দিয়ে করতে হচ্ছে। আর এখানে কিন্তু তাদের টেকনিক হচ্ছে হান্ডির মধ্যে কুকিং করতে হচ্ছে, হান্ডি দিয়ে করতেছে এবং সেটা তারা সার্ভ করতেছে ইয়ের মধ্যে। সো এখানে এইগুলোর ডিফারেন্স আছে। আর একটা জিনিস হচ্ছে আমরা কীভাবে কাজ করতে পারি, আমরা মনে করেন যে আমরা ফিউশন ফুড ফেস্টিভ্যাল, যাতে আমি প্রায় 3 বার আসছিলাম, ওই কারি লাইফ ওটা করতো, এবং আমি 2002-তে প্রথমে আসি শেরাটনে করেছিলাম ফিউশন ফুড ফেস্টিভ্যাল। এই ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে কিন্তু আমাদের এখানে একটা ব্রিজ ক্রিয়েট হচ্ছিল, বাংলাদেশি শেফ এবং ইউনাইটেড কিংডমের শেফরা, আমরা বাঙালিরাই সবাই এসে আপনার এখানে একটা ফিউশন ক্রিয়েট করেছিলাম। আমাদের ওইখানে কারি এখানে নিয়ে আসছিলাম, এবং এখান থেকে যেটা আমাদের ভালো লাগছে ওইটা আমাদের ওইখানে নিয়ে মেনুতে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম। ঠিক আছে, সো এরকম আমরা কাজ করতে পারি, এবং আমি আশা করি আমরা বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ভবিষ্যতে একটা ফুড ফেস্টিভ্যাল করব, যেই ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে আপনার এখানে শেফ এবং আমাদের লন্ডনের শেফদেরকে আমরা প্রমোট করতে পারবো। আপনার একটা জায়গায় ধরেন আপনি ওখানে বিজনেস অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, জি, এবং কেটারার্স অ্যাসোসিয়েশনের সাথে তো এখন প্রেসিডেন্ট আছেন। জি, এক সময় আমরা বাংলাদেশ থেকে অনেক লোকজন, বিশেষ করে সিলেট অঞ্চলের লোকজন বেশি গিয়েছেন, এবং বাংলাদেশের অনেক অঞ্চল থেকেও ইংল্যান্ড এবং ইউরোপে গিয়েছেন। এই যে মানুষের যাওয়া, এই স্কিল্ড ওয়ার্কারদের যাওয়ার, এই বিষয়ে ব্রিটিশ গভর্নমেন্ট কি রেস্ট্রিকশনটা কি তুলেছে, না এটা এখনো আছে? না, এটা তো হয়েছে আপনার অনেক রেস্ট্রিকশন আছে। আমরা যে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে কাজগুলো করা হয়, আপনারা জানেন হয়তো 1998 একটা বিরাট একটা ডেমনস্ট্রেশন হয়েছিল ট্রাফালগার স্কোয়ার। সেটা ছিল আমাদের শর্টেজ অকুপেশন লিস্টে আমাদের নামটা অন্তর্ভুক্ত করার জন্য, এবং সেই ফাইটটা আমরাই করেছিলাম প্রায় আরও 17-18টা সংগঠনকে নিয়ে, এবং এটা আমরা সাকসেসফুল হয়েছিলাম। পরবর্তীতে আমাদের নামটা কিন্তু শর্টেজ অকুপেশন লিস্টে আসে, এবং সেখান থেকে আমরা অনেক লোক দ্যাট টাইম নেওয়া হয়েছিল, বিভিন্ন ডিফারেন্ট ভিসা নেম ছিল ওখানে। তারপরে হলো কি আপনার 2018-এ আমরা আবার ডেমনস্ট্রেশন একটা করলাম। তখন হয়েছিল কি আপনার ওই দিন কুইন, হার মেজেস্টি কুইন, উনি করছে কি ওনার শেফের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট দিছে, তার শেফ লাগে বেতন হচ্ছে আন্ডার 20,000 পাউন্ড। অথচ আমাদের জানেন আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি যত একটা স্মল বিজনেস ক্যাটাগরিতে চলে, যত আমরা 12,000 রেস্টুরেন্ট আছে, কিন্তু সেটা স্মল বিজনেস ক্যাটাগরিতে চলে, যেহেতু এখানে এমপ্লয়ি হচ্ছে আপনার স্টার্টিং 8 থেকে 12, 25, 30 জন ম্যাক্সিমাম এক একটা রেস্টুরেন্টের স্টাফ। তো এখানে হচ্ছে কি একটা রেস্টুরেন্ট যখন আপনার 12 জন স্টাফ দিয়ে কাজ করবে, তখন তাকে একটা শেফকে 35,000 পাউন্ড দেওয়া তার জন্য বিরাট একটা সমস্যা হয়ে যাবে, একটু সমস্যা পারবে না সে। তো সেটা নিয়ে আমরা গভর্নরের সাথে, হাউস অফ কমনের সাথে ডেমনস্ট্রেশন করেছিলাম, এবং সেখানে প্রায় 4,500 হাজার মানুষ ছিল। আমরা প্রায় 60 জন এমপি আমাদেরকে সাপোর্ট দিয়েছিল, এবং সেটা করার পরে আমাদের এই যে 35,000 পাউন্ড ছিল, মানে 29,000 সেকশনের ছিল, আর প্লাস ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন, এটা নিয়ে প্রায় 35-এর উপরে চলে যেত। এখন করছে আপনার এটাকে মানে শীতল করে এটাকে প্রায় স্কিলড ওয়ার্কারের স্যালারি স্ট্রাকচার যেটা বললেন, হ্যাঁ ওইটাই। তো ওটাকে চেঞ্জ করে আপনার তারপরে এটা নেওয়া হয়েছিল আপনার মানে আন্ডার 20,000 এবং 26,000-এ নেওয়া হয়েছিল। এটা কিন্তু আবার এখনো বাড়িয়ে নেওয়া হয়েছে আপনার অলমোস্ট 39,000-এ, মানে 39,000 প্লাসে নেওয়া হয়েছে। সো যেই 36,000-এ এটা দিয়েছিল, এবং এটাকে কিন্তু অনেক শীতল করা হয়েছিল। আগে ছিল অনেক আমার আইএল টেস্ট করতে হতো, কারণ আইএল টেস্ট তো আপনি দেখেন যে একজন শেফ যাবে, সে তো কি আপনার এখানে তার আইএলটিএস ইংলিশ দিয়ে কি করবে, বেসিক ইংলিশের, সে তো কিচেনে কাজ করবে, তার তো বেসিক ইংলিশের দরকার। তো ওরা আইএলটিএস, ওটাকে আমরা শিথিল করলাম, আইএলটিএস করা লাগতো না, মানে লোয়ার পয়েন্ট, আগে ছিল বেশি পয়েন্ট দিতে হইতো। তো ওগুলো টোটাল মিলেই আপনার ভালোই ছিল, অনেক লোক গেছে কিন্তু এখান থেকে গেছে। তারপরে আপনার এখন এটাকে আবার গত 2-3 মাস ধরে এটাকে বাড়ানো হয়ে গেছে, আবার 39,000 নেওয়া হয়েছে। তো ওটা নিয়ে আমরা গভর্নমেন্টের সাথে ফাইট করতেছি। 39 হিউজ অ্যামাউন্ট, এবং এটাকে আমরা গভর্নমেন্টের সাথে কাজ করতেছি এটাকে কমানোর জন্য। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার, এটা তো শুধুমাত্র স্কিলড শেফ, যারা স্কিল শেফদের জন্য, যে পোর্টার, এরপরে হচ্ছে আসলে নন স্কিল ওরা এখনো দেয় নাই, নন স্কিল দেয় নাই, বাট ওরা এইজের মধ্যে গ্যাপটা রাখছে। আপনার যদি মনে করেন আন্ডার 20 এজ থাকে, তাহলে এই ক্যাটাগরি, ওভার 20 হলে ওই ক্যাটাগরি, মানে আই থিঙ্ক ওভার 26-এর উপরে গেলে ওটা স্কিল মাইগ্রেন্ট চলে যায়, ওভার 26। তো যেটা হয়েছে আপনার, আমরা গভর্নমেন্টের সাথে ফাইট করছি। এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য, ভেরি উল্লেখযোগ্য আমি আপনাকে বলতে চাচ্ছি,
বাংলাদেশে কিন্তু অনেক দলাল আছে। আমি যখন বাংলাদেশে আসি লন্ডন থেকে, আসার আগে প্রায় অনেক ফোন কল আমি পেয়েছি। ওরা করে কি আপনার ওখান থেকে ফলস ভিসা দেখাইয়া এখান থেকে লোকদের সাথে প্রতারণা করতেছে। তারা করেছে কি এটা বিগ একটা ইস্যু, এবং সেটা করেছে কি ওরা মনে করেন যে একটা রেস্টুরেন্ট থেকে আপনার 5টা লাইসেন্স দিছে। ওরা করেছে কি এই লাইসেন্সটা আপনার এখানে এনে লোকদেরকে লাইসেন্স দেখাই আপনার এটা বিক্রি করছে। তারা 20 লক্ষ 25 লক্ষ 30 লক্ষ টাকা পর্যন্ত লোকেরা দিছে। দেওয়ার পরে দেখা যায় ওইটা ফেক ভিসা বেঁচে ফেলছে। এখানে তো যাওয়ার দূরের কথা, আমাকে ওরা বলছে ফোন করে ইনকোয়ারি করতেছে যে ওই রেস্টুরেন্টটা দেখার জন্য। আমি তখন রেস্টুরেন্ট খুঁজছি, যদি রেস্টুরেন্টটা এক্সিস্ট করে না, ওই রেস্টুরেন্ট ক্লোজ, অথচ তারা ফেক ভিসা ওইটার নামে বের করছে করে দেখাইয়া ওরা বলতেছে যে এইটা ভিসা ওই রেস্টুরেন্টের আছে, কিন্তু এরা ফেক করছে। এরা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কোনো ভিসা দেয় নাই, তারা এখানেই ফেক করছে করে ওরা ভিসা দেখাই ওদেরকে পয়সা লুটছে। তো এরকম কিন্তু অহরহ হচ্ছে। আমি সবাইকে বলবো যে যারা দেখছেন আপনার এই অনুষ্ঠান প্রবাসের সাত কাহন, এটা থেকে আমি ওদেরকে একটু জাস্ট সতর্কবার্তা দিচ্ছি এইটাই যে যখন আপনারা কিছু করবেন প্লিজ আপনারা যাচাই বাছাই করবেন। এবং বাংলাদেশ আমাদের ওয়েবসাইট আছে bca1960.com, এখানে আমাদের 24 আওয়ার হেল্পলাইন আছে। সেই হেল্পলাইনে আপনারা ফোন করলে আমরা আপনাদেরকে এটা যাচাই বাছাই করতে হেল্প করতে পারবো। মনে করেন যে আপনার এই রেস্টুরেন্ট এক্সিস্ট করছে নাকি, এই রেস্টুরেন্টের মালিককে, কারণ ওখানে তো একটা মালিক লেখা হয়েছে ওই ডকুমেন্টে, ওখানে দেখা যায় রেস্টুরেন্ট যে মালিক ছিল ও অনেক আগে এটা বিক্রি করে চলে গেছে, এটা বন্ধ রেস্টুরেন্ট। আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু আমাদের একদম শেষ পর্যায়ে চলে আসছি, তারপরে একটু আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলতেই হয় যে আমাদের এই যে প্রবাসীরা আছেন তাদের এই যে ঘামে শ্রমে যে টাকাটা ইনকাম হয়, বেশ উল্লেখযোগ্য অংশ ওনারা দেশে পাঠান। এই ইউনাইটেড কিংডমের এই যে প্রবাসীরা আছেন তারা কতটুকু কন্ট্রিবিউট করছেন আমাদের? এটা হচ্ছে আপনার, আমি আসার আগে আমি হাই কমিশন থেকে একটা স্ট্যাটিস্টিক রিপোর্ট নিয়ে আসছিলাম। সেই রিপোর্টে দেখা গেছে লাস্ট 11 মান্থে $34 বিলিয়ন বাংলাদেশে আসছে এনআরভি ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি চিন্তা করেন $34 বিলিয়ন যদি বাংলাদেশে আসে প্রতি বছর, মানে 11 মাসে, তাইলে ইটস এ হিউজ কন্ট্রিবিউশন। এবং এটা হচ্ছে আপনার নম্বর 1 হচ্ছে মিডল ইস্ট, তারপরে হচ্ছে ইউএসএ, আর থার্ড হচ্ছে ইউনাইটেড কিংডম। তো তৃতীয় অবস্থানে আছে ইউনাইটেড কিংডম। তো এখন তো আপনি চিন্তা করে দেখেন, কারণ আপনি ইউনাইটেড কিংডম আমাদের যে জেনারেশন যারা আছে আপনারা দেখেন যে ওখানে আমরা যারা ইনভেস্টমেন্ট করতেছি আমাদের কিন্তু মেজরিটি ইনভেস্টমেন্ট কিন্তু ওখানেই। আমরা দেশে নিয়ে আমরা টান আছে, আমরা দেশে অনেক ইনভেস্টমেন্ট ছোটোখাটো ইনভেস্টমেন্ট করি, কেউ বড় ইনভেস্টমেন্ট করে, কিন্তু আমাদের মেইন ইনভেস্টমেন্ট কিন্তু লন্ডনে। প্রথমে আমরা কাজে যাওয়ার পরেই প্রথমে আমার চিন্তা থাকে যে কাজ করার পরে একটা গাড়ি নিব, ড্রাইভিং ফার্স্ট করবো, গাড়ি নিব, তারপরে সেকেন্ড চিন্তা থাকে আমাদের বাড়ি নিব, আর তৃতীয় চিন্তা হচ্ছে বিয়ে করবো। তো এটাই হচ্ছে আমাদের মানে একটা কালচারাল হয়ে গেছে আর কি। এবং সবাই এখানে লন্ডনে বাংলাদেশি যারাই আছে মোটামুটি তাদের এইটাই চিন্তাধারা থাকে, এবং একটা বাড়ি করার পরে 2 নম্বর বাড়ি করে 3 নম্বর বাড়ি করে এগুলো মানে ইনভেস্টমেন্ট করে আর কি। খুব ভালো বলেছেন। এবার একটু জায়গায় একটা জিনিস চিন্তা করেছি, এই যে হিউজ অ্যামাউন্ট অফ আপনার রেমিটেন্স বাংলাদেশে আসছে, এই জায়গাটাকে আরেকটু ইনক্রিজ করার জন্য মানে একটা সুদূর প্রসারী প্ল্যান করা দরকার, যে বাংলাদেশ থেকে স্কিলড ওয়ার্কারদেরকে বিশেষ করে ইউরোপ এবং ইউকেতে পাঠানোর ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে আপনার কি কোনো ইয়ে আছে কিনা, অপিনিয়ন আছে কিনা যে কিভাবে পাঠানো যায়? হ্যাঁ, এটার জন্য আমরা আমি যত স্কিলড ওয়ার্কার পাঠাবো তত বেশি রেমিটেন্স আসবে। অবশ্যই ডেফিনেটলি ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করছেন আপনি। আমাদের কিন্তু আমি এখানে আসার আগে 15 পেজের একটা রিপোর্ট রেডি করছি টু প্রেজেন্ট টু দি প্রাইম মিনিস্টার। আমাদের নতুন যে প্রাইম মিনিস্টার আছেন কেয়ার স্টেমার, হ্যাঁ, উনি কিন্তু আবার স্যার টাইটেল ওনার। তো ওনার সাথে আমাদের কিন্তু বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন খুব ভালো একটা সম্পর্ক, এবং ওনাকে আমরা যখন উনি টু বিকাম এ লিডার অফ দ্য লেবার পার্টি তখন আমাদের ওনাকে আমরা বিরাট সাপোর্ট করেছি বাংলাদেশি কমিউনিটি থেকে। এবং ওনার যে কনস্টিটিউয়েন্সি আছে সেই কনস্টিটিউয়েন্সিতে প্রায় 20,000 বাংলাদেশির বেশি বুট আছে। সো বাংলাদেশের সাথে ওনার কিন্তু খুব ভালো সম্পর্ক। আর যেহেতু লেবার পার্টি আমরা দেখছি ইমিগ্রেশন নিয়ে ওরা মানে যদিও তারা কিছু টাফ কথা বলেছে, কিন্তু আসার পরে দে আর টকিং কোয়াইট লাইট। আমি দেখছি এটা লাইট কথা বলতেছে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আগামীতে ভালো কিছু জিনিস নিয়ে আসতে পারবো আমরা গভর্নমেন্টের কাছ থেকে। এবং এটাকে যে 39,000 আমাদের মাইগ্রেন্ট বান্ধব হচ্ছে আপনার লেবার পার্টি, হ্যাঁ ক্ষমতায় আছে অবশ্যই। এবং আমরা প্ল্যান করছি, আমি এখান থেকে যাওয়ার পরে আমি ইমিডিয়েটলি ওনার সাথে ডাইরেক্টলি মিটিং করার জন্য আমরা একটা চিন্তা ভাবনা করতেছি। 10 ডাউনিং স্ট্রিটে আমরা একটা মিটিং করবো এবং আমাদের এই রিপোর্টটা পেশ করবো, এবং ওনাকে এই রিপোর্টের মধ্যে এইটাই বলবো যে আমাদের যেটা হচ্ছে হোটেল, আপনি চিন্তা করে দেখেন
মানে 26,000 পাউন্ড, হ্যাঁ, বা আপনার মনে করেন যে আন্ডার 20,000 18,000 সামথিং ছিল, এটাকে হঠাৎ করে বাড়িয়ে আপনার একদম 39,000 নিয়ে যাওয়া হলো। দিস ইজ নট রাইট। ইট কুড বি ইন্টেনশনালি, বিকজ আমরা তো বাংলাদেশ শুধু সাউথ এশিয়া থেকে লোক যাচ্ছে না, আপনি ইউরোপের তুলনা করেন ওখান থেকে অনেক বেশি লোক আসতেছে, ঠিক আছে? তো এটা কিন্তু আসলে অল ওভার সার্টেন আপনি মানে একদম রাতারাতি একসাথে 10,000 15,000 বাড়িয়ে দিলেন, এটা তো হয় না, এটা তো একটা গ্র্যাজুয়ালি যেতে হচ্ছে। মানে ব্রিটেনের মানে কিং এর সাথেও আপনি দেখলাম যে আপনি দেখা করেছেন বা কথা বলেছেন, এটা কি অ্যাওয়ার্ড ছিল না এমনি? না, ওটা আমি এমবি পেয়েছিলাম, আমি মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার, যেটাকে বলে। আমি অনেক চ্যারিটি কাজ করি এবং ডিউরিং দি প্যান্ডামিক আমি প্রায় 15,000 ফুড আপনার ডিস্ট্রিবিউট করেছি। এমবি সম্মাননা দেওয়ার সময় আপনি কিং এর সাথে দেখা করেছিলাম, জি। মানে ওটা আমার কাজের জন্য, আমি যে চ্যারিটি কাজ করেছিলাম, ওই চ্যারিটি কাজ করার জন্য আমি লাকি, খুবই লাকি, কারণ আমাকে হার মেজেস্টি দি কুইন এটা অফার দিছে, হার মেজেস্টি দি কুইন, যেটা এমবি মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার, আর আমাকে এটা প্রেজেন্ট করেছেন কিন্তু প্রিন্স চার্লস। দুইজনকে আমি পেয়েছি, তো দ্যাট ওয়াজ ভেরি ওয়ান্ডারফুল। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এই যে অনুষ্ঠানের। আমি শেষ একটা বিষয় আপনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা সিরিজ অফ প্রোগ্রাম করব। আপনি যেহেতু ব্রিটিশ বাংলাদেশি কেটার্স অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট এবং অনেকগুলো অর্গানাইজেশনের সাথে জড়িত, আমরা এই প্রবাসী সাতকাহন অনুষ্ঠানে আমরা আরো আপনার সাথে কথা বলবো। তো আজকে শেষ যে ইয়েটা আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে ইউনাইটেড কিংডম হচ্ছে ধরেন ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ যেটা আলাদা হয়ে গেছে, এই যে আরো 27টা বা 26টা দেশ আছে, এদের মধ্যে বাংলাদেশি ইমিগ্রেন্টদেরকে বৈধভাবে যাওয়ার কোনো সুযোগ কি আছে? এটা হচ্ছে কি আপনার ওই আমাদের অনেক লোক যাচ্ছে, ডিফারেন্ট দেশে যাচ্ছে। যেমন এখন মনে করেন আপনার যে লন্ডনে আগে ছিল 10 ইয়ার্স, এখন 5 ইয়ার্স করে দিয়েছে। 5 ইয়ার্স আপনি থাকার পরে আপনি মানে পার্মানেন্ট ভিসা পাইতে পারবেন, ঠিক আছে? তো এরকম আপনার কিন্তু অনেক লোক দেখছি পর্তুগাল যাচ্ছে, পর্তুগাল একটা সুযোগ আছে। এখন রিসেন্টলি আমি দেখলাম জার্মান অফার দিচ্ছে যে অনেক লোক জার্মানও নাকি নিবে। সো দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। আমাদের কিন্তু অনেক লোকরা যাচ্ছে, তারপরে ওদিকে আবার কানাডা থেকে অনেক লোক নিচ্ছে, কানাডাও নিচ্ছে, এবং দেখছি অনেক লোকরা কিন্তু কানাডাও যাচ্ছে। সো এটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো, কারণ যত বেশি লোক বাইরে যাবে তত বেশি রিমিটেন্স আমাদের দেশে আসবে। চমৎকার কথা বলেছেন। হ্যাঁ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মানে এই পর্যায়ে এসে আমরা আরো আপনার সাথে কথা বলবো এই বিষয় নিয়ে পরবর্তী এপিসোডগুলোতে। আজকে এই শেষ পর্যায়ে এসে আপনার কাছ থেকে আমাদের চ্যানেলের দর্শকদের জন্য আপনি আমাদের কি বলবেন আপনার তরফ থেকে, যেহেতু ব্রিটিশ বাংলাদেশি হিসাবে? জি, ধন্যবাদ। আমি এটাই বলবো, প্রবাস সাতকাহন ইজ এ ওয়ান্ডারফুল প্রোগ্রাম এবং চ্যানেল ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব, আপনারা খুব ভালো করতেছেন। এবং আপনাদের ভিউয়ারের উদ্দেশ্যে এটাই বলবো, আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে 2017-এ আমি ইউনিভার্সিটি করেছি এবং আই ফেইলড, I couldn't do it, but I didn't stop there. I was doing it continue, এবং 2020-তে আমি আবার করেছি, করে এটাকে আবার আমি সাকসেসে নিয়ে গেছি। সো এই কথাই বলবো, পারিব না এই কথাটি বলিবে না, একবার না পারিলে দেখো শতবার। ধন্যবাদ আপনাকে। আপনার এই কথার উপরেই আমরা আশা রাখছি যে আমরা শতবার চেষ্টা করে একটা সাফল্যের জায়গায় যাব। আপনাকে চ্যানেলসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য চ্যানেলসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথায় কথায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রবাসী সাতকাহন অনুষ্ঠানে। আপনারা এতক্ষণ শুনলেন জনাব অলি খান, ব্রিটিশ বাংলাদেশি। ওনার অনেক 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 গুণ, এবং উনি ব্রিটেনে বাংলাদেশি কেটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, অন্যতম বৃহৎ এবং ওল্ডেস্ট একটা সংগঠন ইংল্যান্ডে। তো যার মেম্বার্স হচ্ছে প্রায় 12,500 রেস্টুরেন্ট, ওইটারই উনি প্রতিনিধিত্ব করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। ওনার সাথে কথা বললাম সম্ভাবনা নিয়ে, ব্রিটেনে বাংলাদেশের লোকজন ওখানে কিভাবে যেতে পারে, স্কিল লোকজন, এটার সম্ভাবনা নিয়ে, বাংলাদেশে কিভাবে ওদেরকে এনে আমাদের এই বাংলাদেশ এবং ব্রিটেনের সাথে একটা সংযুক্তি করা যায়, ব্রিজ তৈরি করা যায়, এগুলো নিয়ে। তো এই বিষয়ে আমরা আবারও আপনাদের সাথে এই প্রবাসী সাতকাহন অনুষ্ঠানে কথা বলবো। আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ভালো থাকবেন।